পত্রপত্রিকার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি 27 মার্চ বৃহস্পতিবারের কথাবার্তার আসরে। রেডিও তেহরানের আজকের আসরে পর্যালোচনার বিষয় হিসেবে থাকছে জাতীয় সঙ্গীতের বিশ্ব রেকর্ড অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়রানি, রওশনের রাজনীতি ছাড়ার ঘোষণা এবং সরকারের বিরুদ্ধে বিএনপির ঐতিহাসিক প্রতিশোধের হুমকি। তবে পর্যালোচনায় যাওয়ার আগে ঢাকা ও কলকাতার জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম তুলে ধরছি। দৈনিক প্রথম আলোর গুরুত্বপূর্ণ খবর, আটকের পর টাকা নিয়ে ছেড়ে দেওয়ার ঘটনায় 101 জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, আয় 1.5 কোটি টাকা। নয়াদিগন্ত অনলাইনের শিরোনাম, জামায়াতকে নিষিদ্ধের আবেদন জানিয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। নতুন বার্তা অনলাইনের শিরোনাম, ফাঁকিবাজ মন্ত্রী ও এমপিদের প্রতি ক্ষুব্ধ প্রধানমন্ত্রী। অনলাইনের অন্য একটি খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ নেতা হানিফ বলেছেন, স্বাধীনতা দিবসে দেয়া তারেক রহমানের বক্তব্য সংবিধানের লঙ্ঘন, ফলে তার বিরুদ্ধে মামলা হতে পারে। দৈনিক ইনকিলাবের প্রধান খবর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গিবাদীরা মানুষ হত্যা, ইতিহাস হত্যা, গণতন্ত্র হত্যা এবং রাজনীতিতে সাম্প্রদায়িকতা চাপিয়ে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত। বাংলাদেশ প্রতিদিন অনলাইনের বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র সংসদ ছাড়াই চলছে বিশ্ববিদ্যালয়, 24 বছর বন্ধ চাকসু নির্বাচন, রাকসুতে শিক্ষার্থীদের অধিকার গুমড়ে কাঁদছে, আর জাকসু নির্বাচন বন্ধ দীর্ঘ 21 বছর। এবারে কলকাতার কয়েকটি দৈনিক। কলকাতার এই সময় অনলাইনের শিরোনাম, সারদা কাণ্ডকে বৃহত্তর ষড়যন্ত্র বলে অভিহিত করল সুপ্রিম কোর্ট, অস্বস্তিতে রাজ্য। আনন্দবাজারের শিরোনাম, লোকসভা ভোটে পঞ্চায়েতের পুনরাবৃত্তি হবে না বলে দাবি বুদ্ধদেব ভট্টাচার্য ও গৌতমের। আর আজকালের খবর, তৃণমূলের সঙ্গে ব্যবধান কমেছে বলে দাবি বুদ্ধের। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার পর্যালোচনায় যাব। আজ গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক আব্দুল আওয়াল ঠাকুর। তো জনাব ঠাকুর, আপনাকে স্বাগত জানাচ্ছি কথাবার্তার পর্যালোচনা আসরে। স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত গেয়ে বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ, এটি আজকের প্রায় সব দৈনিকের শীর্ষ শিরোনাম। কিন্তু রেকর্ড গড়ার কাজে প্যারেড গ্রাউন্ডে গিয়ে হয়রানির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ছাত্রীরা। এ ঘটনায় হলে বিক্ষোভও করেছেন তারা। বুধবার রাতে এ ঘটনার প্রতিকার চাইতে উপাচার্যের কার্যালয়ে যান 350 বিক্ষুব্ধ ছাত্রী। প্রশ্ন হচ্ছে, এত বড় একটি মহতী অনুষ্ঠানে ছাত্রী নির্যাতনের ঘটনা কেন ঘটল বলে আপনার মনে হয়? আসসালামু আলাইকুম। স্বাধীনতা দিবসে মার্চ পাস্টের পরিবর্তে কেন জাতীয় সঙ্গীত গাওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, এই আলোচনা সম্ভবত আরও চলবে এবং চলার পিছনে হয়তো যুক্তিসঙ্গত কারণও রয়েছে। তবে আজকের যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলেছি তার নানা দিক রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ছাত্রীরা যে অভিযোগ করেছে তার মূল বিষয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তদারকির অভাব, এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য একপেশে। তিনি বলেছেন তারা এটা অনুমান করেননি। এই অনুমান না করার বিষয়টি কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দেয় না, কারণ এত বড় একটি লক্ষ লক্ষ মানুষের অনুষ্ঠানে ছাত্রীদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, অথবা যে ছাত্রদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কেবল নিয়ে মাঠের মধ্যে ছেড়ে দেওয়ার দৃষ্টিভঙ্গি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। তার এই বক্তব্যের মধ্যে দিয়ে হয়তো এক ধরনের ব্যাখ্যা তিনি দেওয়ার চেষ্টা করেছেন, তা যথাযথ না হলেও এই প্রসঙ্গে কিন্তু এই আলোচনা থেকেই যাবে, কারণ ছাত্রীরা অভিযোগ করেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের নির্যাতন করেছেন। এখানে একথা বলা যায়, বর্তমান সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যেভাবে দলীয় ক্যাডারদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, হয়তো এক্ষেত্রে তাদের কোনো প্রাদুর্ভাব থেকে থাকতে পারে। তবে বাংলাদেশের ইতিহাস আলোচনা করতে গেলে এটা বলা যাবে, স্বাধীনতার পরে যখন সর্বপ্রথম শহীদ মিনারে ঐতিহাসিক 21 পালিত হয়েছে, সেখানেও কিন্তু বাতি বন্ধ করে দিয়ে মেয়েদের উপরে নির্মম বর্বর নির্যাতন পরিচালিত হয়েছিল। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী নয়, বরং দেশের বিভিন্ন স্থান থেকে যে সমস্ত শিশু কিশোরদেরকে এখানে নিয়ে আসা হয়েছে তাদের অনেকেই অজ্ঞান হয়েছিল, এবং তাদের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার বলা যায় যে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ তদারকির অভাব দেখা দিয়েছিল। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে যে ধরনের দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটাতে চেয়েছেন, কার্যত তার সমস্ত বিষয়টি সেইভাবে সুবিন্যস্ত করা হয়নি। একথাও এখানে উল্লেখ করা দরকার যে জাতীয় দিবসে মার্চ পাস্ট
রাষ্ট্রের মধ্য দিয়ে যে দেশপ্রেমের পরিচয় ঘটে জাতীয় সঙ্গীতের মধ্যে অথবা সোনার বাংলা পরিবেশনের মধ্য দিয়ে তেমনটা ঘটেছে কিনা সে আলোচনা বোধহয় এখনো পরিপূর্ণভাবে শেষ হয়নি। আমরা এটা আশা করি এবং বিশ্বাস করতে চাই যে স্বাধীনতা দিবসের কর্মসূচিগুলো হবে নিখুঁত, দেশ প্রেমের যাতে উজ্জীবিত হয় তার অনুবর্তী হওয়া উচিত। জি জনাব ঠাকুর, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন নির্বাচন করার ইচ্ছা তার ছিল না, পরিস্থিতির কারণে নির্বাচন করতে বাধ্য হয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সম্মেলনে তিনি ভবিষ্যতে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ারও ঘোষণা দিয়েছেন। তো রওশন এরশাদের বাধ্য হয়ে নির্বাচনে যাওয়ার এই সরল স্বীকারোক্তি বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? কথিত বিরোধী দলের নেতা রওশন এরশাদ যা বলেছেন তার মধ্য দিয়ে মূলত সে সময়কার রাজনীতির চিত্রই ফুটে উঠেছে। জাতীয় পার্টির প্রধান হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব নির্বাচনে যাবেন, যাবেন না, করবেন, করবেন না, এই নানা তালবাহানার মধ্য দিয়ে মূলত সরকার তাকে পিক আপ করেছিল। হয়তো তিনি তখন পুরোটা অনুভব করতে পারেননি। এখন নির্বাচন করার পর কথিত বিরোধী দলের আসনে বসে তিনি হয়তো অনুভব করছেন যে আসলে বিষয়টা কি ঘটেছে এবং কেমন করে ঘটেছে। এই যে তার উপলব্ধি এবং এই যে তার দৃষ্টিভঙ্গি, এর মধ্যে দিয়ে মূলত সরকারের অগণতান্ত্রিক মানসিকতা এবং সরকার যে গণতন্ত্রের নামে প্রহসন করছেন সেই বিষয়টি পরিষ্কার হয়ে উঠেছে। এবং একথা খুব স্পষ্টভাবেই বলা যায়, রওশন এরশাদের এই বক্তব্যের মধ্য দিয়ে মূলত সংসদের অকার্যকরিতার বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। সুতরাং রওশন এরশাদ বাধ্য হয়ে নির্বাচনে গিয়েছেন এবং এই যে বাধ্য হওয়ার ব্যাপারটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর এক ধরনের চপেটাঘাত এবং গণতন্ত্রের কফিন তৈরি করার শামিল। জি জনাব ঠাকুর, সবশেষ প্রশ্ন। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন সরকার হত্যা গুম না থামালে গুপ্ত ঘাতক ও চক্রান্তকারীদের উচ্ছেদ করতে ঐতিহাসিক প্রতিশোধ গ্রহণ করবে বিএনপি। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রশ্ন হচ্ছে, বিএনপির এ ধরনের একের পর এক হুমকি যখন হাস্যকর বিষয় পরিণত হয়েছে, তখন এই কথিত ঐতিহাসিক প্রতিশোধ গ্রহণের পরিভাষাটি কি দলটির নেতাকর্মীদের চাঙ্গা করতে কোনো ভূমিকা পালন করতে পারবে? রুহুল কবির রিজভী যে কথাটি বলেছেন এই কথাটিকে আমরা দুভাবে দেখতে পারি। একটি হয়তো আমরা মনে করতে পারি এটি কথার কথা, আবার এর গভীরতাও আমাদের বিবেচনার থেকে এড়িয়ে যাওয়া যাবে না। কারণ বাংলাদেশের রাজনীতিতে এখন যে সংকট চলছে এই সংকটের বিষয়টি অত্যন্ত স্পষ্ট। সরকারের নিপীড়ন, নির্যাতন এবং নানা প্রক্রিয়ার ফলে জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অন্যদিকে একটি গ্রহণযোগ্য সরকারের অধীন নির্বাচনের দাবিতে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। এই আন্দোলন যদি বিএনপির নেতৃত্বে না হয় তাহলে এই আন্দোলন থেমে যাবে, সে কথা কিন্তু বলা যায় না। একথা অবশ্যই বলতে হবে যে জনগণ তাদের প্রতিশোধ গ্রহণ করার প্রক্রিয়ায় যদি যায় তাহলে তা হবে গণতন্ত্রের জন্য অত্যন্ত মারাত্মক। আন্তর্জাতিক মহল থেকে কথা বলা হচ্ছে, সেই বিবেচনা থেকেই একথা সুনির্দিষ্টভাবে বলা যায়, গণতন্ত্রের কফিনের শেষ পেরেক হিসেবে যদি গ্রহণযোগ্য সরকারের অধীনে নির্বাচনের বিষয়টি আসে তাহলে তা হবে অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের রাজনীতিতে স্বাভাবিক সাধারণ প্রক্রিয়া অব্যাহত থাক, সরকার এবং সকল মহল দেশের গণতন্ত্রের চলার পথকে সুস্থ রাখুক এবং সেটাই হবে সকলের জন্য কাম্য। জি জনাব আব্দুল আওয়াল ঠাকুর, আজ পর্যালোচনায় আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, কথা হবে কথাবার্তার আগামীকালের আসরে। আপনার মাধ্যমে রেডিও তেহরানের শ্রোতা ও অনলাইনের দর্শকদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।